শুভেচ্ছা সবাইকে। শুরু করছে বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই পর্বে। আগামী 2 জুন বসছে সংসদের বাজেট অধিবেশন। আসন্ন 2020-21 অর্থ বছরের এডিপির আকার হবে 2,25,324 কোটি টাকা। রপ্তানি আয় বাড়াতে 20টি দেশে সম্ভাবনাময় 19টি পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। দেশের এভিয়েশন খাত ঘুরে দাঁড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। আগামী 2 জুন শুরু হবে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। এরপর দিন 3 জুন সংসদে আসন্ন 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ইতোমধ্যে আগামী অর্থ বছরের জন্য 2,25,324 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রস্তাব চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন, যা চলতি অর্থ বছরের মূল এডিপির চেয়ে 20,179 কোটি টাকা বেশি। সম্প্রতি পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় আগামী 2021-22 অর্থ বছরের জন্য 2,25,324 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রস্তাব চূড়ান্ত করা হয়। চলতি অর্থ বছরের মূল এডিপির চেয়ে আগামী অর্থ বছরের এডিপির পরিমাণ 20,179 কোটি টাকা বেশি। চলতি 2020-21 অর্থ বছরের এডিপির আকার ছিল 2,05,145 কোটি টাকার। প্রস্তাবিত এডিপির মধ্যে সরকারি কোষাগার থেকে যোগান দেওয়া হবে 1,37,299 কোটি টাকা, যা মোট এডিপির 61%। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ মিলবে 88,025 কোটি টাকার। নতুন এডিপির প্রস্তাবটি আগামী এনএসসি সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আসছে 2021-22 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রকল্পের বিপরীতে 17,306 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থ বছরের চেয়ে আগামী অর্থ বছর 4,273 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেখানে চলতি অর্থ বছরের এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 13,033 কোটি টাকা। দু সালে জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। ওই সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে আগামী অর্থ বছরের বাজেটে পদ্মা সেতুর বিপরীতে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন। আর একই সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 18,426 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব অনুমোদন করা হয়। আগামী অর্থ বছরের বাজেটে একক প্রকল্প হিসেবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ পেতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা দিয়াবাড়ি থেকে রাজধানী আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করতে চায় সরকার। তাই আসছে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ 4,807 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, 4,800 কোটি টাকা। এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্প 3,587 কোটি টাকা, দোহাজারী কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পে 1,425 কোটি টাকা, পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণে 1,370 কোটি টাকা এবং পায়রা বন্দর বরাদ্দ পেতে যাচ্ছে 1,109 কোটি টাকা। আগামী অর্থ বছরের এডিবিতে মোট 1,515টি নতুন প্রকল্প যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,308টি, কারিগরি সহায়তা প্রকল্প 118টি এবং সংস্থা নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে এমন প্রকল্প 89টি। এছাড়া আগামী অর্থ বছরের এডিবিতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতে 88টি প্রকল্প রাখা হচ্ছে। যদিও গত কয়েক বছরে এডিবিতে পিপিপি খাতে প্রকল্প রাখা হলেও কাঙ্ক্ষিত হারে বাস্তবায়ন হচ্ছে না। এছাড়া আগামী অর্থ বছরে এডিবিতে 678টি প্রকল্প রাখা হয়েছে, যেসব প্রকল্প আগামী অর্থ বছরের মধ্যে শেষ করতে হবে। নতুন অর্থ বছরে বাজেটের সবচেয়ে বেশি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। করোনায় ক্ষতিগ্রস্ত এই খাতের জন্য 61,721 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেতে যাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাতে 45,667 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী অর্থ বছর থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতায় চলে যাওয়ায় এই খাতে বরাদ্দ বাড়ছে।
তৃতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গৃহায়ন খাতে ২৩,৭৪৭ কোটি টাকা। এরপর চতুর্থ অবস্থানে আছে শিক্ষা মন্ত্রণালয় ২৩,১৭৮ কোটি টাকা। দেশের রপ্তানি সম্ভাবনাময় ১৯টি পণ্যকে মাথায় রেখে সরকার কাজ করছে। বাংলাদেশের রপ্তানি ঝুড়ির বহুমুখীনতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক ওয়েবিনারে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওয়েবিনারে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের বিকল্প পণ্য উৎপাদনে নজর দিতে হবে। এজন্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে হবে। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB আয়োজিত ওয়েবিনারে মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ বিগত 2019-20 অর্থবছরে 201টি দেশে 3,367 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে 6 ধরনের পণ্যই হল 92%। এগুলো হচ্ছে ওভেন ও নিট পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য এবং হিমায়িত খাদ্য। এর মধ্যে আবার ওভেন ও নিট পোশাক মিলেই 83%। সবচেয়ে বেশি অর্থাৎ 56% পণ্য রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত EU দেশগুলোতে। এছাড়াও উত্তর আমেরিকায় 22%, এশিয়ায় 13%, পূর্ব ইউরোপে 3%, মধ্যপ্রাচ্যে 2% এবং আফ্রিকার দেশগুলোতে 1%-এর কম পণ্য রপ্তানি হয়েছে। EUর 27 সদস্য দেশের পাশাপাশি সুইজারল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, চিলি, বেলারুশ এসব দেশও শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ওয়েবিনারে আরও বলা হয়, আফ্রিকার 29 কোটি জনগোষ্ঠীর 14টি দেশের একটি জোট রয়েছে সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি নামে। রপ্তানির জন্য বিপুল সম্ভাবনার এই বাজার পুরোটাই পড়ে আছে। এদিকে হালকা প্রকৌশল, ঔষধ, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, সিরামিক, মুদ্রণ, আসবাবপত্র, মশলা, আগর, ফলের জুস, সেবা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতের পণ্য রপ্তানিতে জোর দিতে হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনার কারণে রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু থেমে নেই বাংলাদেশ। তবে তৈরি পোশাকের উপর নির্ভর করে থাকলে চলবে না। দেশের রপ্তানি সম্ভাবনাময় 19টি পণ্যকে মাথায় রেখে সরকার কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ জাফর উদ্দিন বলেন, রপ্তানি আয় বাড়াতে বিশ্বের 21টি দেশে বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলরদের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। ICABর সাবেক সভাপতি আদিব এইচ খানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশিস বসু। ICAB সভাপতি মাহমুদুল হাসান খসরু এতে স্বাগত বক্তব্য দেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কতটা এগিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর? মুক্তিযুদ্ধে প্রায় বিধ্বস্ত বন্দর এখন বিস্ময়কর উত্থান। গেল 5 দশকে বন্দরের কলেবর বেড়েছে অনেকখানি। এখন প্রতি বছর নিজেকে ছাড়িয়ে যাবার রেকর্ড গড়ে চলছে এই বন্দর। তবে বন্দর ব্যবহারকারীদের প্রত্যাশা, দেশের উন্নয়ন যাত্রার সাথে তাল মেলাতে আরও তৎপর হতে হবে কর্তৃপক্ষকে। 1971 সালে চট্টগ্রাম বন্দরের জেটি সংখ্যা ছিল 13টি। যেহেতু সে সময় কোনো কন্টেইনার বন্দরে আসতো না, তাই ছিল না কোনো কন্টেইনার ইয়ার্ড। তবে খোলা পণ্য হ্যান্ডেলিংয়ের জন্য ছিল 8টি শেড। 1971-72 অর্থবছরে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য এসেছে 23 লাখ মেট্রিক টন। পাশাপাশি বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছিল 1,70,000 মেট্রিক টন। 1977 সাল থেকে বন্দরে পণ্য পরিবহনে যুক্ত হয়েছে কন্টেইনার ব্যবস্থা। মাত্র 6 টিউস কন্টেইনার দিয়ে শুরু করে এখন বন্দর প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং করে প্রায় 3 মিলিয়ন টিউস। আর গেল বছর খোলা পণ্য হ্যান্ডেলিং করেছে প্রায় 9.5 কোটি মেট্রিক টন। যেটি বেড়ে দাঁড়িয়েছে 36টি। যুক্ত হয়েছে নানা আধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় ব্যবস্থা। যে বন্দর শুরু হয়েছিল মাত্র 0.6 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং এর মাধ্যমে, সেই বন্দর প্রথম শুরু করেছে কন্টেইনার হ্যান্ডলিং মাত্র 6টি কন্টেইনারের মাধ্যমে। সেখানে আজকে সেই বন্দর 3 মিলিয়ন টিউজের বেশি একক কন্টেইনার হ্যান্ডেল করে। এবং আমাদের যে সক্ষমতা, যেখানে আপনারা দেখেছেন আমাদের প্রথমে মাত্র 4টি গ্যান্ট্রি ক্রেন ছিল, এখন সেখানে 14টি গ্যান্ট্রি ক্রেন আছে এবং আমাদের আরও অনেক 4টা গ্যান্ট্রি ক্রেন আমাদের পাইপলাইন আসতেছে। এবং বন্দরের যে সক্ষমতা, এই সক্ষমতা বন্দর যেখানে ম্যানুয়াল সিস্টেম ছিল, সেখানে বন্দর আধুনিক ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত হয়েছে। বন্দরের এই অগ্রযাত্রায় কতটা সন্তুষ্ট ব্যবহারকারীরা? দেশের সামগ্রিক অর্থনীতির সাথে তাল মেলাতে শীঘ্রই বে টার্মিনাল চালু, জেটি বাড়ানোর পরামর্শই দিচ্ছেন তাঁরা। বন্দরের গতিশীলতা বেড়েছে, যতই বাড়ুক বাংলাদেশের অর্থনীতির গতিশীলতার পেজ ইজ 100% ফাস্টার। সুতরাং এটাতে হবে না, জ্যাম লেগেই থাকবে।
বাংলাদেশ ডেভেলপিং যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, বাংলাদেশ যেই গতিতে অর্থনীতি সবগুলি ইন্ডিকেটরের উপরের দিকে যাচ্ছে, যে মহাযজ্ঞ হচ্ছে, এটার জন্য আমাদের সবাই সিনসিয়ারলি কাজ করতে হবে। অবশ্যই গতিশীলতা আছে বলেই তো চলতে চাই, কিন্তু যেই গতিশীলতা আসছে তার চেয়ে 100 গুণের উপরে গতিশীলতা ডেভেলপমেন্ট প্রসেস এবং ইনভেস্টমেন্ট। চট্টগ্রাম বন্দরের যে সংকটগুলি আছে সেই সংকটগুলি সম্পন্ন করার জন্য এবং চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মনে করি পতেঙ্গা টার্মিনাল জেটি নির্মাণের সাথে সাথে অন্যান্য যে ইকুইপমেন্টগুলি আছে সেগুলিও যেন সাথে সাথে সংগ্রহ করে পূর্ণাঙ্গভাবে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল চালু করা হয়। তার মাধ্যমে আমাদের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের ও সেই গতিতে যদি এগিয়ে যায় তাহলে আমাদের অর্থনীতিতে একটা সুফল বয়ে আনবে। দেশের প্রধান এই বন্দর এখন বিশ্বের ব্যস্ততম 100টি কন্টেইনার বন্দরের তালিকায় আছে 58 নম্বরে। দেশের এভিয়েশন খাতের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত মহামারীতে বাংলাদেশের এভিয়েশন সেক্টর চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক ওয়েবিনারে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। করোনায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের এভিয়েশন খাত। মহামারীর প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই ফের দ্বিতীয় ঢেউ এই খাতে মরার উপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। করোনায় সীমিত আকারে ফ্লাইট চলায় সমতার চেয়ে অভ্যন্তরীণ গন্তব্যে 54% ও আন্তর্জাতিক গন্তব্যে 70% কম যাত্রী পরিবহন করতে পারছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এমনই প্রেক্ষাপটে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত মহামারীতে বাংলাদেশের এভিয়েশন সেক্টর চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, এভিয়েশন খাতের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এই প্রতিযোগিতার বাজারে প্রত্যেকটি এয়ারলাইন্সই কিন্তু বিধ্বস্ত। যে চ্যালেঞ্জ একসময় ছিল বিমান মন্ত্রণালয়, আজকে এই চ্যালেঞ্জের উপর আরো বড় চ্যালেঞ্জ হলো এই কোভিড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আবার প্রণোদনা ঘোষণা করেছেন। অবশ্যই এভিয়েশন সেক্টর এই সেবা থেকে কোনো সময় বঞ্চিত হবে না। একই সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা ও সমাধানের আশ্বাস দেন। আমরা নতুন করে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ইনকর্পোরেট করতে যাচ্ছি, ওখানে আমরা হেলথের ডাটাটাও এখন দিয়ে দিব, যাতে এটা আমাদেরকে এই প্যান্ডেমিক আমাদের শিখিয়েছে, যাতে করে আমাদের প্যাসেঞ্জারের ডাটা আমরা আগে হেলথ ডাটাগুলো আমরা পেতে পারি। আমরা এয়ারপোর্ট গুলোকে রেডি করব, আমরা নতুন করে বেশি বেশি এয়ারপোর্ট বানাতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড গ্লোবাল দিকে তাকালে আমাদের আশার আলো কি এয়ারলাইন্স গুলোর জন্য, সেটা আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু ডোমেস্টিক সেক্টরে এটা কিন্তু বুমিং হবে কিছুদিনের ভিতরে, অলরেডি যেটা আমরা দেখেছি, এবং রিজিয়নাল ডোমেস্টিক এবং রিজিয়নাল ট্যুরিজমটাই প্রায়োরিটি পাবে। দেশের বড় উৎসব ঈদ। স্বাভাবিক সময়ে ঈদকে ঘিরে বেচাকেনা বাড়ে, চাঙ্গা হয় অর্থনীতি। তবে করোনাকালীন গতবারের তুলনায় এবার ব্যবসা বাণিজ্য কিছুটা ভালো, যদিও তা অন্য স্বাভাবিক সময়ের ঈদ উৎসবের তুলনায় অনেক কম। বিভিন্ন বাণিজ্য সংগঠনগুলোর তথ্য অনুযায়ী সারা দেশে দোকানগুলোতে বছরের স্বাভাবিক সময় প্রতিদিন ৩,০০০ কোটি টাকার পণ্য বিক্রি হলেও রোজার মাসে তা ৩ গুণ বেড়ে হয় ৯,০০০ কোটি টাকা। করোনা সংক্রমণ শুরুর আগে ২০১৯ সালে রোজার এক মাসে ঈদের পোশাক থেকে শুরু করে ভোগ্যপণ্য এবং বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট ও আসবাব, গহনা, প্রসাধনী ও ইলেকট্রনিক্স সামগ্রী সহ নানা পণ্যের বিক্রি হয়েছে প্রায় ২,৭০,০০০ কোটি টাকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে
দেশে 53,72,700-রও বেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অন্যান্য ঈদে 20 থেকে 22,000 কোটি টাকার লেনদেন হয়। এবার তা নেমে হয়েছে 5,000 কোটি টাকা। রোজার আগে অর্থনীতি সচল থাকে ভোগ্যপণ্য কেন্দ্রিক। সব ধরনের ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর, সেমাই, পেঁয়াজ ও নানা মশলা পণ্যের চাহিদা বাড়ে। তবে এবারের ঈদেও ভোগ্যপণ্যের ব্যবসা খুব একটা কমেনি। দেশে প্রতি বছর আনুমানিক 20 কোটি জোড়া পাদুকা বিক্রি হয়। পাদুকার স্থানীয় বাজার বছরে আনুমানিক 4,000 কোটি টাকার। সারা বছর যত পাদুকা বিক্রি হয় তার 30% বিক্রি হয় ঈদ উল ফিতরে। সে হিসেবে আনুমানিক 1,200 কোটি টাকার পাদুকা বিক্রি হয় ঈদে। এবার বিক্রি 30% নেমে আসে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের হিসাবে ঈদ বাজারে স্বাভাবিক সময় স্বর্ণ ডায়মন্ডের 5,000 কোটি টাকার বেচা কেনা হয়। এবার বিক্রি খুবই কম, সব মিলিয়ে 10% বিক্রি হয়নি। বিশেষ প্রয়োজন ছাড়া স্বর্ণ কিনেননি কেউই। স্বাভাবিক সময় ঈদ বাজারে প্রসাধনীর 1,000 কোটি টাকা বিক্রি হয়। এবার এ পণ্যের বিক্রি কমেছে। এই বিক্রির পরিমাণ অন্য ঈদের তুলনায় মাত্র 20%। ইলেকট্রনিক্সের 4,000 কোটি টাকার ঈদ বাজার। এই বাজারে এবার ঈদে 30% বিক্রি হয়েছে বলে জানান এই খাতের ব্যবসায়ীরা। রোজার শুরু থেকে সব ধরনের যোগাযোগ, সড়ক, রেল, নৌ এবং আকাশপথ, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ, আবাসন সহ সকল প্রকার সেবা একেবারেই বন্ধ ছিল। সব মিলিয়ে সেবা খাতে প্রতিদিন 2,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। অন্য বছরগুলোতে ঈদে পরিবহন খাতে 10,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবার ঈদে লঞ্চ, দূরপাল্লা, আন্তজেলা বাস ও ট্রেন বন্ধ আছে। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। অব্যাহত ঊর্ধ্বমুখী প্রবণতায় ঈদের আগে শেষ হয়েছে ডিএসসি এক্স সূচকটির লেনদেন। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,629 এবং সর্বনিম্ন 5,420 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক ডিএসসি 30 ইন্ডেক্সের দিকে। বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় গত সপ্তাহে লেনদেন ক্লোজ হতে দেখা গেছে 30 সূচকটির। ঈদের আগে সূচকটি সর্বোচ্চ 2,145 ও সর্বনিম্ন 2,080 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। অনেকটা একই দৃশ্য দেখা যাচ্ছে সিএসসি এক্স সূচকটির। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 9,791 এবং সর্বনিম্ন 9,444 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। এখনও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,285 এবং সর্বনিম্ন 15,885 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। ছোটখাটো প্রাইস রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে এই সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,496 এবং সর্বনিম্ন 3,417 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সূচকটি বিয়ারিশ ব্রেকআউট দিয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 49,853 এবং সর্বনিম্ন 47,236 পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি@gmail.com এই ঠিকানা। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ইউটিউব ও ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।